গ্রামারের ধারাবাহিক আলোচনায় গত কয়েকটি ক্লাস ধরে আমরা গ্রামারের বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে একটা সেন্টেন্স পর্যন্ত, একটা লেটার্স থেকে একটা সেন্টেন্স পর্যন্ত পৌঁছাতে গেলে কিছু মাধ্যমের মধ্য দিয়ে এটাকে যেতে হয়। যেমন কতগুলো লেটারের সমন্বয়ে আমরা জানি একটা ওয়ার্ড তৈরি হয়, অর্থাৎ ওয়ার্ড ইজ এ কালেকশন অফ লেটার্স। কতগুলো ওয়ার্ড যখন সংঘবদ্ধ হয়, অর্থাৎ এই কালেকশন অফ ওয়ার্ডস হয়, তখন সেটা ফ্রেজ হয়। ফ্রেজের বেসিক বৈশিষ্ট্যে বলা হয়েছে যে ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকে না এবং ফাইনাইট ভার্ব থাকে না। ওই ফ্রেজের বৈশিষ্ট্য বহন করে যখন তার মধ্যে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আবদ্ধ হয়, অর্থাৎ এ কালেকশন অফ ওয়ার্ডসের মধ্যে যদি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আনা যায়, তাহলে সেই ফ্রেজটা বা সেই শব্দগুচ্ছ তখন ক্লজে রূপান্তরিত হয়। আমরা জানি যে একটি বা একের অধিক ক্লজ মিলে তৈরি হয় একটি সেন্টেন্স। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্টেন্সের শেষে একটি পাঞ্চুয়েশন মার্কস বিদ্যমান থাকতে হবে এবং সেন্টেন্সে একটি রিয়েল মিনিং থাকতে হবে। সেন্টেন্সের যদি একটি রিয়েল মিনিং না থাকে, তবে অন্য সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও সেটি সেন্টেন্স হতে পারবে না। সেন্টেন্স এক ক্লজ বিশিষ্ট হতে পারে, একাধিক ক্লজ বিশিষ্ট হতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যদি একটু উদাহরণের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন, আমি কয়েকটা উদাহরণগুলো লেটার্সগুলোকে একটু সাজিয়ে রেখেছি। এ একটা লেটার, এন একটি লেটার, ফর একটি লেটার। কয়েকটি লেটার এর সাথে যদি আরও এক বা একাধিক লেটার জুড়ে দিই এবং তার যদি একটা অর্থ থাকে, তাহলে সেখান থেকে একটা ওয়ার্ড তৈরি হতে পারে। যেমন এর পাশে আমি একটা এন লেটার জুড়ে দিলাম, তাহলে এন হলো, এন মানে একটি, এর একটা বাস্তব অর্থ আছে, তার মানে এটা একটা ওয়ার্ড হয়েছে, একটা ওয়ার্ড হয়েছে। নো এন একটি লেটার, এনের পাশে একটা ও অ্যাড করে দিলাম, তার একটা অর্থ আছে, বা এন ও টি দিলাম, তার একটা অর্থ আছে, তার মানে একটা ওয়ার্ড হয়েছে। এফ একটা লেটার, তার সাথে এ আর অর্থাৎ ফার বা এফ ও আর, ফর, এরকম ধরনের কিছু বর্ণ, আরও কয়েকটি বর্ণ জুড়ে দিলাম এবং তার একটা অর্থ যদি তৈরি করে, এই বর্ণগুলোর পরস্পর সংঘবদ্ধ রূপে বসে যদি অর্থ তৈরি করে, তাহলে এখান থেকে একটা ওয়ার্ড হবে। এবার এই ওয়ার্ডগুলোর সাথে যদি আরও এক বা একাধিক ওয়ার্ড জুড়ে দিই, যার মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, এরকমটি যদি হয়, তাহলে সেটি ফ্রেজ হবে। যেমন অ্যান ছিল একটি ওয়ার্ড, তার সাথে অ্যাপেল জুড়ে দিলাম, অ্যাপেল মানে অ্যান অ্যাপেল, একের অধিক শব্দ হলো যার মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলো না, তার মানে এটা ফ্রেজ হলো। নো মিনিং, নো একটা ওয়ার্ড, মিনিং একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিলাম, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে একটা ফ্রেজ হলো। ফার একটা ওয়ার্ড ছিল, অ্যাওয়ে আর একটা ওয়ার্ড জুড়ে দিলাম এর সাথে, তাহলে ফার অ্যাওয়ে হলো, এটা একটা ফ্রেজ হলো। কারণ এই উদাহরণগুলোর মধ্যে দেখবেন কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে স্বভাবত এরা ফ্রেজ। যখন এই ফ্রেজগুলোর এই ফ্রেজ সদৃশ কোনো বিষয়ের পূর্বে বা পরে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দান করা হয়, তখন সেই ফ্রেজটা ক্লজে রূপান্তরিত হয়। যেমন আই এইট অ্যান অ্যাপেল, ইট হ্যাজ নো মিনিং, ঢাকা ইজ ফার অ্যাওয়ে। এগুলো সবই ক্লজ। আপনি বলতে পারেন যে এগুলো তো সেন্টেন্সের মতো মনে হচ্ছে। আমি আগেই বলেছি যে সেন্টেন্স হতে গেলে তার শেষে পরিণাম সদৃশ পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করতে হয়। যদি পাঞ্চুয়েশন মার্ক ব্যতীত সেন্টেন্স হওয়া সম্ভব নয়, তার মানে পাঞ্চুয়েশন মার্ক দেওয়ার আগ পর্যন্ত এটি ক্লজ রূপে বিদ্যমান থাকে, আর পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করলে এটাই হয়ে যাবে তখন সেন্টেন্স। যেমন আই এইট অ্যান অ্যাপেল, আমি এই অ্যাপেলের শেষে একটি ফুল স্টপ ব্যবহার করেছি, তার মানে পূর্বে যেটি ক্লজ ছিল সেটি এখন সেন্টেন্স হয়ে গেছে। ইট হ্যাজ নো মিনিং, একটা ফুল স্টপ দিয়েছি,
আগে যেটা ক্লজ ছিল সেই এখন সেন্টেন্স হয়ে গেছে। ঢাকা ইজ ফার অ্যাওয়ে ফ্রম খুলনা দ্যাট আই নো, যেটা আমি জানি। ঢাকা খুলনা থেকে খানিকটা দূর, যেটা আমি জানি। এখানে এই উদাহরণটা যদি আপনি একত্রে খেয়াল করেন তা দেখবেন যে এখানে দুটি ফাইনাইট ভাব আছে। তার মানে উপরোক্ত সেন্টেন্সটি 2 ক্লজ বিশিষ্ট। একটা সেন্টেন্সে কতগুলো ক্লজ আছে তা খুব সহজে কিন্তু নির্ণয় করা যায় এই পদ্ধতিতে। আপনি যতগুলো ফাইনাইট ভাব একটা সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করবেন, ঠিক ওই সেন্টেন্সের মধ্যে ততগুলোই ক্লজ বিদ্যমান। এখান থেকে ক্লজ আইডেন্টিফিকেশন খুব সহজে, কয়টি ক্লজ আছে অন্তত ক্লজের সংখ্যা এখান থেকে সহজে নির্ণয় করা যায়। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।